ছিল পার্ট এ অফ দ্য 6th শিডিউল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। ওই যে বলেছিলাম যে একটা গত ক্লাসের আগের ক্লাসে মনে হয় বলেছিলাম যে যে একটা লিস্ট আছে যে কোনগুলো নন অ্যাসেসেবল, ওই 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 লিস্টে এই জায়গাতে আছে, বইয়ের এই জায়গাতে আছে ইনকাম প্রপার্টি হেল্ড আন্ডার ট্রাস্ট। যদি কোনো ট্রাস্ট করা হয়, হ্যাঁ, সেই any income derived from house property held under trust or other legal obligation wholly or religious or charitable purpose, and if part of the house is so held, the income is set apart from application. However, above previous are not applicable to the NGO registered with the NGO affairs. ইনকাম ফ্রম মাইক্রো ক্রেডিট অপারেশন অফ এনজিও, আমি গতদিন একটু বলেছিলাম, তোমরা এগুলো দেখবা, আমি এগুলো না পড়ছি, এগুলো ডিভিডেন্ডের ক্ষেত্রে একটা কারেকশন দিয়েছিলাম, মানে 25,000 টাকা আছে, এটা কত আছে বলো তো? 50,000, তাই না? এরপরে আমরা চলে যাব, এখানে কিছু আছে অনেক রেট, এত এগুলো রেট ঠেট হাবি যাবি মুখস্থ করার দরকার নাই, আমাদের জাস্ট নন অ্যাসেসেবল অ্যাটলিস্ট 15 থেকে 20টা ইনকাম যেন আমাদের খেয়াল থাকে যে এটা নন অ্যাসেসেবল ইনকাম। যেমন দেখো, ইনকাম ফ্রম সিনেমা হল আর সিনেপ্লেক্স, এটা এখানে অবশ্যই 30/6/19 পর্যন্ত, মানে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সরকার বিকশিত করার জন্য তোমার এই ধরনের সুবিধা দিয়েছে যে তুমি যদি সিনেপ্লেক্স বা, কারণ এখন সিনেমা হল গুলো কি হয়ে গেছে, একেবারে নাই হয়ে গেছে, মানে নাই, মানে সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে। তো সরকার এই ইন্ডাস্ট্রিকে তোমার আগের মতো ফিরিয়ে আগের চেয়েও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার এই পলিসি গ্রহণ করেছে যে যদি তোমার একটা সিনেপ্লেক্স থাকে বা সিনেমা হল থাকে, সেখানে যদি আয় হয় তোমার, সে উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তো তোমার এই সিনেপ্লেক্স গুলোতে, সিনেমা হলে তোমার সিনেমা দেখতে গেলে যে মালিক তার ট্যাক্স দিতে হলো না, বাট তুমি আমি এজ এ কাস্টমার হিসেবে যখন যাব, তখন দেখা গেল যে প্রত্যেকটা জায়গায় ভ্যাট আছে, হিউজ ভ্যাট। যে 300 টাকার টিকিটে 50 টাকা ভ্যাট, 350 টাকাতে টিকিট কাটতে হচ্ছে। ওখানে যে তুমি যা খাবা সবকিছুর উপরে ভ্যাট ইম্পোজ করে। তো যাই হোক, সেটা কনজিউমারের উপর যাবে, বাট যে মালিক সিনেপ্লেক্স বা সিনেমা হলের যে মালিক, তার ইনকামের উপর ট্যাক্স দিতে হবে না। সেখানে আবার একটি এলাকা ভেদে ভাগ করে দিয়েছে, হ্যাঁ, তোমার এই ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং এগুলো দিয়েছে 5 ইয়ার্স, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল এগুলো দিয়েছে 10 ইয়ার্স। জাস্ট আমাদের একটু ধারণাটা থাকলে হবে, এত টু দা পয়েন্টে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু ধারণা থাকতে হবে যে কোন কোন বিষয়গুলো ইনকাম আমাদের নন অ্যাসেসেবল। আচ্ছা, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, মানে এগুলোর উপর তোমার একদম সরকার কর অব্যাহতি প্রদান করেছে, এগুলো একটা লিস্ট আছে, এটা একটু আমরা দেখি, একটু আলোচনা করি। দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ইনকাম অফ ইউনিট ফান্ড অফ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ যে আইসিবি আছে, এই আইসিবির কিছু ইউনিট ফান্ড আছে, মিউচুয়াল ইউনিট ফান্ড, তাদের ইনকাম গুলোর উপর গভর্নমেন্ট বলছে যে ট্যাক্স দিতে হবে না। ইনকাম অফ এনি ওয়েলফেয়ার ফান্ড এস্টাবলিশড ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়ার্কার্স এমপ্লয়েড ইন টি সেক্টর, এই যে চা ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার্সদের জন্য যদি কোনো তুমি ওয়েলফেয়ার ফান্ড করো, সেই ওয়েলফেয়ার ফান্ডের যদি কোনো ইনকাম হয়, তারপর তোমাকে ট্যাক্স দিতে হবে না। ইন্টারেস্ট অন ডিপোজিট পেনশন স্কিম অফ ব্যাংক অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট, তুমি ডিপিএস করলে, এটা আমরা এর আগেও কিন্তু উদাহরণস্বরূপ পড়ে আসছিলাম, ডিপিএস করলে সেখান থেকে যে ইন্টারেস্ট পাবা,
ইভেন সেই ডিপিএসটা অবশ্যই ব্যাংক কর্তৃক অ্যাপ্রুভড হতে হবে, তার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে না। সরি, গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না। ইনকাম ফ্রম বন্ড নট এক্সিডিং টাকা 25,000 ইস্যুড, income from bond not exceeding টাকা 25,000 issued by any government, semi government or autonomous body engaged in electricity generation and distribution। যদি কোনো প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বা ডিস্ট্রিবিউশনে এনগেজ থাকে, তাদের বন্ড কিনে মানে 25,000 টাকার বেশি না, সেখান থেকে যদি ইনকাম হয় তাহলে তার উপর ট্যাক্স দিতে হবে না। কারণ আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম জানার আগে আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন বিষয়ের উপর ট্যাক্স দিতে হবে, কোন বিষয়ের উপর ট্যাক্স দিতে হবে না। ঠিকই আছে। তারপর 5 নাম্বারটা হচ্ছে ইনকাম অফ স্টক এক্সচেঞ্জ ইন বাংলাদেশ আপ টু সার্টেন লিমিট, ডেটেড একটা ডেট দিয়ে দিয়েছে যে স্টক এক্সচেঞ্জের ইনকামের উপর ট্যাক্স দিতে হবে না, সেখানে একটা লিমিট করে দিয়েছে, সেই লিমিটটা এখানে নাই, আপ টু সার্টেন লিমিট। ইনকাম অফ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এস্টাবলিশড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য এক্স আর্মি পার্সোনেল, দেয়ার চিলড্রেন এন্ড ডিপেন্ডেন্ট। আর্মিদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যারা প্রাক্তন আর্মি, প্রাক্তন মানে যারা রিটায়ার্ড করেছে, তাদের প্রতিষ্ঠান, ইভেন সেই প্রতিষ্ঠানটা তাদের যে পরবর্তী ডিপেন্ডেন্ট বা চিলড্রেন, তাদের ওয়েলফেয়ারের জন্য যদি কোনো প্রতিষ্ঠানের ইনকাম হয়, তারপর কোনো ট্যাক্স দিতে হবে না। ইনকাম অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক ফাউন্ডেশন, ফাউন্ডেশন অফ রিসার্চ এন্ড এডুকেশন প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, তারপর ট্যাক্স দিতে হবে নাকি? नहीं म्यूट করছিস না? তারপর ইনকাম অফ প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন কোম্পানি ফর 15 ইয়ার্স, প্রাইভেট সেক্টরে যে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো আছে, তাদের 15 বছর পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে না। এখানে একটা 2013 সালের একটা তোমার আছে, এগুলো হচ্ছে এসআরও। ওই যে আমরা বলেছিলাম স্কোপ অফ ইনকাম ট্যাক্সে যে মানে ইনকাম ট্যাক্স যে আওতাটা, এর যে পরিধিটা, তার মধ্যে একটা ছিল এসআরও। আমরা প্রথমে দেখছিলাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ইনকাম ট্যাক্স রুল 1984, এইভাবে 1 by 1 দেখে আসলাম। তার মধ্যে একটা ছিল এসআরও। এগুলো এনবিআর ইস্যু করেছে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর বেসিস করে। রিসিপ্ট অফ বোনাস শেয়ার এজ ডিভিডেন্ড, যদি তুমি কোনো বোনাস শেয়ার পাও, হ্যাঁ, তাহলে তার উপর কোনো তোমার ট্যাক্স দিতে হবে না। স্কলারশিপ টু মিট দ্য কস্ট অফ এডুকেশন, এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম আর কি এখানে লিস্ট গুলো আছে, এখান থেকেও মোটামুটি কিছু লিস্ট আমাদের এগুলো পড়ে খেয়াল রাখতে হবে যে কোনগুলোর উপর আমাকে ট্যাক্স দিতে হবে, কোনগুলোর উপর ট্যাক্স দিতে হবে না। দেখো এখানে ইনকাম ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, এদের ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না, যদিও প্রচুর ট্যাক্স দেওয়া হয় বিভিন্ন কাজে। সেধর আমাদের হাতিদানিশ একটা পাবলিক ইউনিভার্সিটি, এখানে তাদের ইনকামের উপর ট্যাক্স দেওয়া হয় না, বাট প্রত্যেকটা খরচ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়। এদের ইনকামই নাই, এরা ট্যাক্স কিভাবে দেবে? এই জন্য গভর্নমেন্ট বলে দিয়েছে তোমাদের ইনকাম হলে তোমাদের ট্যাক্স দিতে হবে না, যেন তোমরা ইনকামে যেন যেতে পারো। কিন্তু সেটা তো যখন ইনকামে চলে যাবে 2-1 বছর পর, তখন আবার সরকার ঠিক ট্যাক্স বসিয়ে দেবে। বাট এদের তো ইনকামই নাই, কিভাবে তারা ট্যাক্স দিবে? এগুলো আরো কি আমি পড়বো না তোমরা পড়ে নিবা? এগুলো অনেক আছে, অনেক আছে। তোমরা মোটামুটি ভাবে কিছু জানলেই হবে, সব জানতে হবে না, ঠিক আছে? পরীক্ষায় যদি দেই যে রাইট ডাউন
নেম অফ ট্যাক্স এক্সেপ্টেড ইনকাম ব্র্যাকেটে দিয়ে দিলাম অ্যাটলিস্ট 10, তার মানে 10টা ট্যাক্স এক্সেপ্টেড ইনকামের নাম যেন লিখে আসতে পারো, বা 10টা নন অ্যাসেসেবল ইনকামের নাম যেন লিখে আসতে পারো, ঠিক আছে? তাহলে তুমি যদি পরীক্ষায় 10টা যদি লিখতে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমাকে 20টা মুখস্থ করতে হবে বা 20টা তোমাকে জেনে থাকতে হবে, তাহলে পরীক্ষায় 10টা লিখতে পারবা। 10টা মুখস্থ করে গেলে আর 10টা থাকবে? কি কথা বলো না কেন? প্রশ্ন করি তো। না স্যার। জি স্যার। না জি স্যার, কোনটা নেব? ইনশাআল্লাহ থাকবে স্যার। 10টাই থাকবে? না স্যার, 20টা মুখস্থ করতে হবে, 10টা মনে থাকবে। স্যার অনেকের স্মৃতি ভালো থাকতে পারে স্যার। যে 10টাই থাকতে পারে, তাই না? এটা এক্সেপশনাল। অনেকে 10টা থাকবে না, মানে কম সংখ্যকের 10টাই থাকবে। আচ্ছা দেখো এখানে আমরা 2টা ইনকাম এর আগে আলোচনা করেছিলাম, ইনকাম ফ্রম অ্যাসোসিয়েশন অফ পারসন, ইনকাম ফ্রম এ ফার্ম। এটা একটু এখানে কি বলছে দেখি। Any sum received by the SSC out of the income of an association of persons other than Hindu undivided family, company or firm on which tax has already been paid, following taxable income are included in the total. হ্যাঁ, এটা আমাদের ট্যাক্স ফ্রি ইনকাম ছিল। আমাদের যে অ্যাসেসেবল ইনকামের প্রথমটা যেটা ছিল ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকামের এই দুইটা ইনকামের উপর এভারেজ রেটে কি পাওয়া যাবে? ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, তাই না? এটা এই জায়গায় বলে দিয়েছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। এখানে আমরা যেটা শিখবো, as per section 44 to be of the income tax resident non-resident Bangladesh will get tax rebate from the amount taxable. আচ্ছা এখানে দেখো এই জিনিসটা আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট ইনকাম অর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স অ্যাজ পার পার্ট বি 6 শিডিউল। যে এটা হচ্ছে অ্যাজ পার সেকশন 44 অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এ রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট বাংলাদেশি এসএসসি উইল গেট ট্যাক্স রিবেট ফ্রম দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেবল অন ইজ টোটাল ইনকাম অফ দ্য ফলোইং অ্যামাউন্ট। এখানে এটা ভুল আছে, এটা আমি তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি, মানে ভুল নয় আসলে, এটা চেঞ্জ হয়েছে, আমি এটা কারেকশন করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে। মানে রিবেট কতটুকু পাওয়া যাবে এটা আমরা এখানে পাবো। ধরো এখানে যদি লিখি আমি টোটাল ইনকামটা হবে if the total income does not exceed 15 লাখ, তখন আমার যেটা হবে সেটা হচ্ছে 15% of the eligible amount, 15% of the
এলিজিবল অ্যামাউন্ট, আচ্ছা এটা হবে অ্যামাউন্ট অফ ক্রেডিট, দেখতে পারি এটা অ্যামাউন্ট অফ ক্রেডিট। আচ্ছা যদি হয় if the total amount exceed if the total amount হবে এটা if the total income exceeds টাকা 15 লাখ তখন হবে তোমার 10% of the eligible amount। এইতো তোমার ট্যাক্স ক্রেডিট ইনকামের ক্ষেত্রে, হ্যাঁ এলিজিবল অ্যামাউন্টটাও বলতেছি। এলিজিবল অ্যামাউন্টটা কি হবে যে ট্যাক্স, তোমার এখানে ট্যাক্স ক্রেডিট ইনকাম আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। আমরা যখন একজন এসএসসি ট্যাক্স নির্ণয় করব, দেখো এর আগে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স মানে ট্যাক্স ক্রেডিট ইনকামটা আমরা পড়ে আসছি। অ্যাসেসেবল ইনকামের ট্যাক্স ফ্রি ইনকাম ছিল, তারপরে ছিল ট্যাক্স ক্রেডিট ইনকাম, আরেকটা ছিল কি ট্যাক্স পেবল ইনকাম, তাই না? তো আমি ট্যাক্স ক্রেডিট ইনকামের ক্ষেত্রে বলছি যে ট্যাক্স ক্রেডিট ইনকামের উপর গভর্নমেন্ট একটা ট্যাক্স বেনিফিট পাবে, আর হ্যাঁ ট্যাক্স ফ্রি ইনকামের উপর একজন এসএসসি এভারেজ রেটে একটা ট্যাক্স রিবেট পায়, আর ট্যাক্স ক্রেডিট ইনকামের উপর একজন এসএসসি এই যে এই হারে, এই যে এখানে যে হার বলছে এই হারে সে একটা ট্যাক্স বেনিফিট পাবে। এখানে কি বলছে যে যদি একজন এসএসসি ইফ দ্য টোটাল ইনকাম ডাজ নট এক্সিড, তার টোটাল ইনকাম যদি 15 লাখ এক্সিড না করে, তাহলে তার যে ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের 15% সে ট্যাক্স রিবেট পাবে। বুঝাইতে পারলাম? তোমরা এখন লিখে রাখো, এটা কাজে দেবে। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে যে একজন এসএসসির যখন 15 লাখ টাকার উপর টোটাল ইনকাম হবে তখন এলিজিবল অ্যামাউন্টের 15% সে পাবে। না সরি, এটা তো 10%, পেস্ট করতে যা ভুল হয়ে গেছে। তাই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন এলিজিবল অ্যামাউন্টটা কি? এলিজিবল অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব? এলিজিবল অ্যামাউন্ট হবে তিনটে অ্যামাউন্টের কম্বিনেশন এলিজিবল অ্যামাউন্ট হবে। এখন আমি এলিজিবল অ্যামাউন্ট কিভাবে পাবো এটা লিখে দিচ্ছি। যে অ্যামাউন্টের উপর 15% আর 10% আমি অ্যাপ্লাই করব, এলিজিবল অ্যামাউন্ট। এলিজিবল অ্যামাউন্ট হবে this amount will be lesser than lesser of এক নাম্বারটা হচ্ছে the sum specified in all paragraph excluding paragraph excluding paragraph 15 of succeeding
6 শিডিউলের 15 আর 16 প্যারাগ্রাফ ব্যতীত যদি অল প্যারাগ্রাফে যে অ্যামাউন্টটা বলে দিবে, অন্যান্য যে প্যারাগ্রাফ আছে সেগুলোতে যে মানে যে অ্যামাউন্টটা বলে দিবে সেটা, অথবা অথবা 25% of the total income, 25% of the total income, excluding any income, excluding any income for which a tax exemption or reduced rate is applicable, for which a tax exemption or reduced rate applicable. তোমরা এগুলো লিখে নাও, এগুলো হচ্ছে তোমার আগের এডিশন গুলোতে নাই। Rate is applicable. It is applicable. Under section সংক্ষেপে লিখি, এখানে চলে আসলাম। Under section 44(4) বলেছিলাম এর আগে যে 44(4) এর ইনকাম গুলো কিন্তু আমাদের মানে জেনে থাকা লাগবে। 44(4) and or any income under 82C, or any income in section 82C, 82C এটাই থাকুক। মানে এই তিনটার মধ্যে যে অ্যামাউন্টটা লোয়ার হবে সেই অ্যামাউন্টটা হবে আমাদের এলিজিবল অ্যামাউন্ট। এখানে অর্থ দিয়ে দিই। সি নাম্বারে আসি। দেখো এখানে বলছে যে প্রথমটা বলছে যে সাম স্পেসিফাইড ইন অল প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে যদি কোনো অ্যামাউন্টটা স্পেসিফাই করে দেয়, সে দুইটা প্যারাগ্রাফ বাদ দিয়েছে 15 আর 16। আচ্ছা, আর 25% অফ দ্য টোটাল ইনকাম, একজন এসএসসির যে টোটাল ইনকাম তার 25%, কিন্তু টোটাল ইনকামের মধ্যে দুইটা ইনকাম বাদ। একটা হচ্ছে যে ইনকামের উপর ট্যাক্স এক্সাম্পশন বা রিডিউস রেট আছে সেই ইনকামটা বাদ দিতে হবে। আর দেখো তোমার এই যে রিডিউস রেট বা ট্যাক্স এক্সাম্পশন আছে এরকম একটা ইনকামের নাম বলতে পারো? বলো তো, কেউ নাম বলতে পারো? এখানে বলছে 25% অফ দ্য টোটাল ইনকাম এক্সক্লুডিং এনি ইনকাম ফর হুইচ এক্সাম্পশন অর রিডিউস রেট ইজ অ্যাপ্লিকেবল। এখন কোন ইনকাম এক্সাম্পশন বা রিডিউস রেট আছে কেউ বলতে পারো? একটু বলো তো দেখি। স্যার সিনেমা হলের বা হচ্ছে শেয়ারের আয়, সিনেমা হল। রিডিউস রেটে কোন ইনকাম? দুইটা ইনকাম রিডিউস রেট। গতদিনই তো এই যে ঠিক এই জায়গাতেই লেখা আছে ট্যাক্স ফ্রি ইনকাম, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, ইনকাম ফ্রম অ্যাসোসিয়েশন পারসন। এই দুইটা ইনকাম হচ্ছে তোমার ট্যাক্স ফ্রি ইনকাম।
বাট টোটাল ইনকাম মানে ডিটারমিনেশনে যাবে। পরবর্তীতে এই ইনকামের উপর সে রিডিউস রেটে বা এভারেজ রেটে সে একটা ট্যাক্স বেনিফিট পাবে। তাহলে এটাই হচ্ছে এই ইনকাম। এগুলো বাদ দেওয়ার পর যে টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামের 25%। আর হচ্ছে 1.5 কোটি, 1.5 crore, 1.5। এই তিনটে অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা ছোট, ও আচ্ছা আরেকটা আছে যে এনি ইনকাম আন্ডার সেকশন 82C। তো 82C এর ইনকাম আমরা এখনো পড়ি না, এটা পরবর্তীতে পড়বো। 82C এর যে কোনগুলো ইনকাম আছে তুমি যে আছে পারবা না, ঠিক আছে। রাস্তা পাশ দিয়ে সুন্দর করে যাবো, দেখে যাবো। মাঝখানে যখন যাবো দৌড় দিবা না, আস্তে আস্তে যাবো। আচ্ছা, এই তিনটা ইনকাম, তাহলে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যখন আমরা বের করব, এই তিনটা জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে দ্য সাম স্পেসিফাইড ইন অল প্যারাগ্রাফ এক্সক্লুডিং প্যারাগ্রাফ 15 and 16 of part B of 6 schedule, or 25% of total income excluding any income for which exemption or reduced rate is applicable, or any income under section 82C, or 1.5 crore, 1.5 crore। এই তিনটার মধ্যে যে ছোট অ্যামাউন্ট, হলে যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমার এই তিনটার মধ্যে যে ছোট অ্যামাউন্ট হবে সেটা হবে আমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এখন যে এসএসসির ইনকাম তোমার 15 লাখের মধ্যে থাকবে, সে 15% হারে বেনিফিট পাবে। যে এসএসসির ইনকাম 15 লাখের উপর থাকবে, সে 10% হারে কি পাবে, তোমার ট্যাক্স বেনিফিট পাবে। এখন আমরা আসবো যে এই যে আমরা বললাম যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, যে কোনগুলোকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে ফেলবো। এই যে দ্য সাম স্পেসিফাইড যে অ্যামাউন্ট গুলো আছে, তোমার হচ্ছে যে দ্য সাম স্পেসিফাইড ইন অল প্যারাগ্রাফ এক্সক্লুডিং প্যারাগ্রাফ 15 or 16 of part B, এই এ নাম্বারে কোনগুলো আছে বুঝতে পারলাম? টাইম শেষ, 10 মিনিট। আচ্ছা, শেষ করে দেবো 10 মিনিটে। এ নাম্বারে কোনগুলো আছে, এটা তো আমরা তার এসএসসির টোটাল ইনকাম বের করবো, সেখান থেকে 25% নিব। 1.5 কোটি টাকা দেওয়া আছে, বাট এখানে কোনো স্পেসিফাই নাই। এখানে এ নাম্বারে কোন ইনকাম গুলো আছে, মানে সরি কোন ইনভেস্টমেন্ট গুলো আছে বা কোন অ্যামাউন্ট গুলো আছে, সেগুলো আমরা এখন একটু পড়বো। দেখো এখানে আছে, তোমাদের বইতে এখানে থাকার কথা। এই যাচ্ছে, the following items should be considered as investment allowance to enjoy tax credit facility। প্রথমে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তুমি যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম করো, তো সেটা তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আকারে ট্রিট করা হবে, যেটার উপর তুমি ট্যাক্স বেনিফিট পাবা। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে আবার কথা আছে যে এখানে তুমি কিভাবে পাবা। Any sum paid in Bangladesh by an SEC to effect an insurance, a contract for deferred annuity on the life of himself, spouse, or minor child, provided that such payment in the case of insurance shall not exceed 10% of the sum assessed excluding bonus or other benefits। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে বলছে যে any sum paid in Bangladesh by an SSC to effect an insurance or contract for deferred annuity on the life of himself, মানে একজন এসএসসি তার নিজের জন্য লাইফ ইন্স্যুরেন্স করতে পারবে, স্পাউসের জন্য পারবে, মাইনর চাইল্ডের জন্য করতে পারবে, হ্যাঁ, বাট সেটা হবে না shall not exceed 10% of sum assessed excluding bonus or other benefits। সেটা যে অ্যামাউন্টটা ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা নির্ধারণ হয় তার 10%-এর বেশি হবে না, এটা বুঝিয়েছে। তাহলে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই পেইড করলে এই অ্যামাউন্টের তুমি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে এটা যাবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, একই কথা। ডিডাকশন ফ্রম দ্য স্যালারি অফ গভর্নমেন্ট এমপ্লয়ি ফর ডেফার্ড অ্যানুইটি, any sum not exceeding 1/5 of the salary deducted from the salary payable by the government or on its behalf to any individual in accordance with the service condition to secure a deferred annuity for him, for his wife or children। deferred annuity এর জন্য গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে স্যালারি থেকে যে ডিডাকশন হবে সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে।
contribution to provident fund. Any contribution by an SSC to any provident fund to which the Provident Fund Act 1925 applies. Provident Fund এ contribution করলে সেটা investment allowance এ যাবে। Employers and employees contribution to recognized provident fund. Recognized provident fund এ employee এবং employer দুজনেই contribute করে। আমি একটু বলছি recognized provident fund নিয়ে আলোচনা করব। এখানে একটু বলে নিচ্ছি যে এমপ্লয়ীদের যে ভবিষ্যৎ তহবিল যেটাকে বলছে রিকগনাইজড ভবিষ্যৎ তহবিল, আরপিএফ বলে সংক্ষেপে। এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমটা হচ্ছে যে চাকরি করবে, দ্যাট ইজ এমপ্লয়ি যদি 10% তার বেতনের সেখানে কন্ট্রিবিউট করে, ঠিক সেম 10% এমপ্লয়ারও কন্ট্রিবিউট করবে। মনে করো যে একজন এমপ্লয়ির বেতন হচ্ছে 20,000 টাকা বেসিকের 10% হচ্ছে 2,000, মানে 20,000 10% হচ্ছে 2,000 টাকা। একজন এমপ্লয়ি যদি 2,000 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে যদি কেটে রাখে, মানে কেটে রাখতে বলে, ঠিক 2,000 টাকা আবার এমপ্লয়ারও তাকে দেবে, দিয়ে 4,000 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা হবে। বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তো এই টোটাল 4,000 টাকায় তার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আসবে। কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড, এই যে অ্যানুয়েশন ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমরা আলোচনা করবো, একটা ছোট্ট আলোচনা আছে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সেভিং সার্টিফিকেট। তুমি যদি সেভিং সার্টিফিকেট কিনো তাহলে সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে যাবে। কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিম, তুমি যদি ডিপিএস করো, ডিপিএস করলে সেটাও ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে। বাট সেক্ষেত্রে বলে দিয়েছে যে তুমি তোমার ইনকামে সব ডিপিএস করবা, আর তুমি সেখান থেকে তুমি ট্যাক্স বেনিফিট নিবা, তা হবে না। বলে দিয়েছে যে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত তুমি যতই করো না কেন, 60,000 টাকার বেশি, কিন্তু 60,000 টাকা পর্যন্ত লিমিট করে দিয়েছে। ডোনেশন টু চ্যারিটেবল হসপিটাল, যদি কোনো চ্যারিটেবল হসপিটালে তুমি ডোনেশন করো তাহলে সেটা তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে যাবে। ডোনেশন টু অর্গানাইজেশন সেট আপ ফর দ্য ওয়েলফেয়ার অফ রিটায়ার্ড পিপল। ডোনেশন টু জাকাত ফান্ড, যে সরকারের যে জাকাত ফান্ড আছে, যেটা 1982 অর্ডিন্যান্স যে জাকাত ফান্ড আছে, সেখানে তোমাকে দিতে হবে। এমনি তুমি জাকাত দিলা, সেই জাকাত দিলে সেটা তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে না। সরকারের যে জাকাত ফান্ড আছে সেখানে তোমাকে জাকাত ফান্ডে টাকা দিতে হবে, তারা একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটা শো করে তোমাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের বেনিফিটটা নিতে হবে। কন্ট্রিবিউশন টু বেনেভোলেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, যে একটা প্রতিষ্ঠানে কল্যাণ তহবিল, বেনেভোলেন্ট ফান্ড আর গ্রুপ ইন্স্যুরেন্স, গোষ্ঠী বীমা বলে এগুলো, মানে বাংলায় আর কি। তো এগুলোতে কন্ট্রিবিউট করলে ইভেন সেটাকে তোমার এনবিআর কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে, এই দুইটা বেনেভোলেন্ট ফান্ড আর গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, তাহলেই তুমি সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আকারে তুমি দেখাতে পারবে। কন্ট্রিবিউশন টু আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, কন্ট্রিবিউশন টু ফিলান্থ্রপিক অর এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ইন, এটা উঠিয়ে দিয়েছে যে 15 নাম্বারটা, ইনভেস্টমেন্ট ইন কম্পিউটার ও ল্যাপটপ। এটা আগে ছিল যে যদি কোনো কেউ ল্যাপটপ পারচেজ করে বা ডেস্কটপ পারচেজ করে তার উপর সে ট্যাক্স বেনিফিট পাবে। ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ লিবারেশন ওয়ার, স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে যদি কোনো জাতীয় পর্যায়ের ইনস্টিটিউশন থাকে সেখানে যদি তুমি কোনো ডোনেশন করো, তো সেক্ষেত্রে তুমি সেখানে ট্যাক্স বেনিফিট পাবা। ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ মেমোরি অফ দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে যদি কোনো জাতীয় লেভেলের কোনো প্রতিষ্ঠান থাকে সেখানে যদি তুমি ডোনেশন করো তাহলে তুমি সেখানে ট্যাক্স বেনিফিট পাবা। তো এই তো ট্যাক্স বেনিফিটের বাট ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের কিছু বিষয়। এখানে ডোনেশন টু ঢাকা কমিউনিটি, এটা খুব ভালো করে পড়তে হবে। এখানে যতগুলো আছে সবগুলো পড়তে হবে, এখানে যতগুলো আছে সবগুলো পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখানে কয়টা আছে? 37টা আছে, 37টাই পড়তে হবে। এগুলো দেখলেই হবে, দেখলেই বোঝা যাবে। যেমন ধর ডোনেশন টু এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট, ঠিক আছে। ডোনেশন টু মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি তুমি ডোনেশন করো। কন্ট্রিবিউশন টু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ঠিক আছে। ডোনেশন টু এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, ডোনেশন টু সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড, সাভারে আছে এটা। ঢাকা কমিউনিটি হসপিটাল। তো এই তো তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের সেক্টর। এই জিনিসগুলো আমার খুব লাগবে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করব, দেখব।
আচ্ছা, এখন একজন এসএসসি যেমন ব্যক্তি হতে পারে, একজন এসএসসি তে একটা প্রতিষ্ঠান হতে পারে, যেমন লিমিটেড কোম্পানিগুলো তারা তো প্রতিষ্ঠান, তারাও এসএসসি, তাদেরও তাদের ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। ব্র্যাক ব্যাংক লিমিটেড, তারা তাদের ইনকামের উপর ট্যাক্স দেবে, বাট তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল ট্যাক্স রিবেট দিয়েছে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিএসআর এর উপর তারা একটা ট্যাক্স রিবেট পাবে। তাদের সিএসআর গুলো কেমন? ডোনেশন থ্রু এনি গভর্নমেন্ট bodies to the people of areas affected by natural calamities like cyclone, earthquake, hurricane, flood. এই যে তোমার ন্যাচারাল যে ক্যালামাইটি হয় তখন বিভিন্ন প্রতিষ্ঠান দেখবে সিএসআর করে, তো সিএসআর এর উপর থেকে কিন্তু তারা ট্যাক্স বেনিফিট পায় 10%। Old Home Foundation and Management, welfare of mentally and physically disabled people, educational institution for street homeless চিলড্রেন, এদের জন্য যদি কোনো প্রতিষ্ঠান কিছু করে। ডোনেশন টু সোশ্যাল অর্গানাইজেশন ইনভলভ ইন বিল্ডিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ওমেন রাইট অ্যান্ড ডাউরি সিস্টেম। ডোনেশন টু সোশ্যাল অর্গানাইজেশন ইনভলভ ইন, এক কথায় হচ্ছে যে এই যে কয়েকটা সেক্টর করে দিয়েছে, এই সেক্টরে যদি কেউ সিএসআর করে, 20টা সেক্টর করে দিয়েছে এই জায়গায়, এই 20টা সেক্টরে যদি কোনো প্রতিষ্ঠান সিএসআর করে তারা এক্সট্রা আরো 10% হারে পাবে। কিন্তু এই সেক্টর গুলো ব্যক্তি কিন্তু ইনভেস্ট করলে সে কিন্তু পাবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রকার সাইক্লোন হয়েছে বা বন্যা হয়েছে, ত্রাণ বিতরণ করছি, কিছু ইনভেস্ট করলাম সেখান থেকে কিন্তু আমরা কোনো ট্যাক্স বেনিফিট পাবো না। বাট সেই ত্রাণটা যদি কোনো প্রতিষ্ঠান দেয় তাহলে সে কিন্তু তার উপর আরো 10% আরে সে ট্যাক্স বেনিফিট পাবে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এগুলো দেখো, ভালো করে পড়তে হবে। ট্যাক্সের থিওরি কিন্তু বেশি, থিওরি না জানলে ম্যাথ করা যাবে না। তো সময় শেষ, আমার আবার আরেকটা ক্লাস আছে, সেটা লেট হয়ে গেল, যেহেতু ফার্স্ট ক্লাস, প্রথম ট্রেন লেট হলে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।